আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি তোমাদের বিজ্ঞান বিষয়ের আরেকটি অধ্যায়ের কোনো একটি বিষয় নিয়ে, যেখানে তোমরা সচরাচর একটু সমস্যা বোধ করছো বা আমরা ক্লাসে বুঝতে পেরেছি তোমরা একটু দুর্বলতা বোধ করছো বুঝতে। আমি আজকে আরও গভীরভাবে এবং পরিষ্কারভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায়ে চলে যাও। তোমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি পঞ্চম অধ্যায়ে, যার নাম সমন্বয় ও নিঃসরণ। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক খোলো। সমন্বয় ও নিঃসরণ এই অধ্যায়টির বিষয়বস্তু বুঝতে হলে সর্বপ্রথম অধ্যায়ের যে নামে দুটো টাইটেল বা শিরোনাম আছে, সমন্বয় ও নিঃসরণ, শব্দ দুটো সম্বন্ধে তোমাদের অবগত হতে হবে। প্রথমেই আসো শব্দ দুটো আমরা বুঝে নিই। প্রথম শব্দটা হচ্ছে সমন্বয়। সমন্বয় শব্দটি বাংলায় ব্যবহৃত হয় বেশি। বিজ্ঞানের ক্ষেত্রে হয়তো কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে সমন্বয় ঘটেছে, যার ফলে বিজ্ঞানীরা নামকরণ করেছেন সমন্বয়। এই অধ্যায়ে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সমন্বয় ঘটে, সমন্বয় থেকেই নিঃসরণ জিনিসটা ঘটে থাকে। প্রথমে এসো সমন্বয় শব্দটিতে। সমন্বয় বলতে একত্রিত করা, কোনো একটি স্থানে বিভিন্ন বস্তু বা কোনো দ্রব্য পদার্থ একত্রিত হয়ে বিশেষ কোনো কাজ সম্পাদন করে, সমন্বিত হয়। কোনো একটি অঙ্গে হতে পারে, সেটা উদ্ভিদ বা প্রাণীর কোনো একটি অঙ্গে বিভিন্ন রাসায়নিক বস্তু বা কোনো একটি পদার্থ বা বিভিন্ন পদার্থ একত্রিত হয়, তার নাম হচ্ছে সমন্বয়। তারপরে শব্দটা আসো নিঃসরণ। সমন্বিত হবার পর বস্তুগুলোর মধ্যে বা দ্রব্যগুলোর মধ্যে এক ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে। ক্রিয়া বিক্রিয়া ঘটার ফলে সেখানে কিছু একটি উৎপন্ন হয়, হয়ে ওই অঙ্গে ছড়িয়ে পড়ে বা কোনো একটা বিশেষ কাজ করে, ফলে নিঃসরণ, সেটাকে বলা হয় নিঃসরণ। তাহলে কি দাঁড়ালো? সমন্বয় বলতে কোনো একটি অঙ্গে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা উপাদান একত্রিত হয়, সমন্বিত হয়, তার ফলে ওখানে কিছু ক্রিয়া বিক্রিয়া ঘটে, তাদের মধ্যে কিছু একটা উৎপন্ন হয়, সেটার মাধ্যমে ওই অঙ্গে ছড়িয়ে পড়ে বা সেই অঙ্গের কোনো কাজ সম্পাদিত হয়। আশা করছি তোমরা দুটি শব্দ বুঝতে পেরেছ। এবার আসো তোমাদের পাঠ্যসূচিতে। এখানে তোমাদের অধ্যায়ের শুরুতে উদ্ভিদের কথা বলেছে। আচ্ছা, আমরা তো জীব, মানে আমরা প্রাণী, আর আছে কি পরিবেশে উদ্ভিদ। প্রথমেই আমরাও জন্মগ্রহণ করি, অন্য প্রাণীরাও জন্মগ্রহণ করে, সেই সাথে উদ্ভিদও। তা জন্ম নেওয়ার পর আস্তে আস্তে বেড়ে ওঠে। বেড়ে ওঠার এক একটা ধাপে পর্যায়ে তার আকার আকৃতি অঙ্গের গঠন কিন্তু এক এক রকম হয়, ঠিক না? এক এক রকম। একটা উদ্ভিদ প্রথমে একটা বীজ যদি বপন করে দাও, বীজটা দেখতে একরকম, সেখান থেকে যখন কেবল চারা গজায় সেটা একরকম দেখতে হয়। চারাটি একটু বড় হলে তার পাতা গজায়, সেটা দেখতে একরকম হয়। আবার যখন পূর্ণাঙ্গ হয় তখন তার ডালপালা, কাণ্ড, মূল, পাতা এগুলো এক একটা এক এক রকম হয়। আবার আমরা মানুষ, তুমিও মানুষ, আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসি তখন দেখতে একরকম ছিলাম। পরে এক একটা বয়সে আমাদের দৈহিক গঠনের ভিন্নতা দেখা দেয়, যেমন হাত পা এক এক রকম হয়ে যায় দেখতে। তুমি আমি সবার ক্ষেত্রেই তা। এটা কি করে ঘটে? মনে করো প্রথমে আমি তোমাদের সমন্বয় কথাটি বলেছিলাম, এই ঘটনাটাই ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাটাই ঘটে, এই ঘটনাটাই ঘটে। আমি যেটা তোমাদের বলেছি যে অঙ্গের মধ্যে কিছু বিশেষ পদার্থ থাকে বা বস্তু থাকে যেইগুলো একত্রিত হয়ে ওই অঙ্গগুলোর বৃদ্ধি ঘটায়। সমন্বয় ও নিঃসরণ ঘটে উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, যার ফলে ছোট থেকে শিশু অবস্থা থেকে এক এক বয়সে এক এক রকম অবস্থাপ্রাপ্ত হয় অঙ্গগুলো, ফলে দৈহিক বৃদ্ধি ঘটে, সমন্বয় ও নিঃসরণ ঘটে। বইয়ের শুরুতে, মানে অধ্যায়ের শুরুতেই দেখো কিছু পদার্থের নাম আছে, বৃদ্ধি বর্ধক পদার্থ। প্রথমেই বলা আছে উদ্ভিদের সমন্বয়, উদ্ভিদের কথা বলা আছে যে উদ্ভিদের মধ্যে বৃদ্ধি, জনন, অঙ্কুরোদ্গম এগুলো ঘটে। এগুলো ঘটে এক একটা পদার্থের গুণে, যেটা আমি সমন্বয়ের সময় তোমাদের বলেছি। সমন্বয়ের ক্ষেত্রে যে কি কি নাম আছে দেখো তো, এই পদার্থগুলো অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এগুলো এক একটা এক এক রকম কাজ করে। কোনোটা গাছের ফল পাকাতে সাহায্য করে, কোনোটা গাছের মূলের বৃদ্ধি করে, কোনোটা গাছের কাণ্ডের বৃদ্ধি করে। তো
এক্ষেত্রে তো পদার্থগুলো তোমাদের মুখস্থ করতে হবে, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। ওগুলোর এক একটার কাজ কি, এগুলো অবজেক্টিভে খুব আসে, কোনটার কি কাজ এখান থেকে অবশ্যই প্রত্যেকটা প্রায় বোর্ড পরীক্ষায় অবশ্যই অবজেক্টিভ আসে। অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিনটা বেশি ইম্পর্টেন্ট। অক্সিন বৃদ্ধি বর্ধক আর ইথিলিন বৃদ্ধি রোধক। তোমার ইথিলিন আবার ফল পাকাতে সাহায্য করে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এগুলো অবজেক্টিভে খুব আসে। তারপরে আছে একটা দেখো, আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার প্রবণতা। মানে এখানে বলছে, তোমরা জানো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের যে পানি ও খনিজ লবণ পরিবহনের যে ক্লাসটা তোমরা দেখেছো, ওখানে আমি বলেছি পাতায় কি ঘটে, একটা বিশেষ প্রক্রিয়া সালোক সংশ্লেষণ। ওখানে পানির ব্যবহার বলেছিলাম, তাই না? তার সাথে সাথে একটা বিশেষ জিনিস, সকল শক্তির উৎস পৃথিবীতে কোনটি? সূর্যের আলো। সূর্যের আলো সকল শক্তির উৎস। এই সূর্যের আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার কথা বলছে। তার মানে এই অধ্যায়ে যে বলছো যে একটা উদ্ভিদ বেড়ে ওঠে তার ভিতরের কোষের বিভিন্ন পদার্থের গুণে, এটা তো কোষের ভিতরে আছে পদার্থগুলো, অক্সিন, জিবেরেলিন, কিন্তু বাইরের প্রকৃতির যে সকল শক্তির উৎস সূর্য, সেই সূর্যের প্রতি উদ্ভিদ সাড়া দিয়েও আবার বেড়ে ওঠে, সেটার একটা পরীক্ষা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। আচ্ছা, এখানে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই তোমাদের। ষষ্ঠ শ্রেণীতে যখন বিজ্ঞানটা শুরু করলে, ষষ্ঠ শ্রেণী মানে মাধ্যমিক স্তরের প্রথম ধাপে বিজ্ঞানের বইয়ের প্রথম অধ্যায়টা ছিল বৈজ্ঞানিক প্রক্রিয়া, তাই না? ওখানে কি ছিল, কি শিখেছিলে? সামারিওটার কি ছিল বলো তো, একটু মনে করে দেখো। সেখানে ছিল যে বিজ্ঞানীরা কোনো একটি বিষয় প্রথমে চোখে দেখেন, দেখে মনে মনে ধারণা করেন যে এটা এই কারণে ঘটেছে। ধরো পাখি আকাশে উঠছে, এখন পাখি আকাশে উঠছে, বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন কেন উঠছে, কিভাবে উঠছে, এই কারণটা বিজ্ঞানীরা কি করেছিলেন, পরবর্তীতে তথ্য বিশ্লেষণ, পর্যালোচনা এগুলো করে একটা রেজাল্ট পেয়েছিলেন, তাই না? এখানেও তেমনি যে উদ্ভিদটা সূর্যের আলো দিয়ে বেড়ে উঠছে, পরবর্তীতে এই প্রক্রিয়াটার মাধ্যমে তোমার পাঠ্যপুস্তকের এখানে 46 পৃষ্ঠায় আছে নিচে যে উদ্ভিদের সাড়া প্রদান করার একটা পরীক্ষা, ওই পরীক্ষণটার মাধ্যমেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন উদ্ভিদ কি করে বেড়ে ওঠে। এখানে বলেছে যে একটা জানালার কাছে যেখানে সূর্যের আলো পড়ে, সেখানে একটি গাছের চারা রেখে কয়েকদিন পর্যবেক্ষণ করা, তাই না? এখানে সেটাই বলেছে, তোমরা বাসায় এটা করতে পারো। বিজ্ঞান মানে কি? হাতে কলমে শিক্ষা। বইতে পড়েছো, তুমি ইচ্ছা করলে হাতে কলমে শিখতে পারো। গাছের চারাটি রেখে দিলে প্রথমে তার আগাটা নোয়ানো অবস্থায় থাকে, পরবর্তীতে সূর্যের আলো পেতে পেতে সে বেড়ে ওঠে, তার আগার অংশটা বেড়ে ওঠে। কেন বেড়ে উঠলো? ওই যে সূর্যের আলো পেয়ে গেল, এটা হচ্ছে তার পরীক্ষার প্রমাণ। আচ্ছা, আমরা উদ্ভিদ বিষয়ে প্রায় শেষ করলাম। এটা হচ্ছে উদ্ভিদের অংশ, মানে বিভিন্ন পদার্থ তার কোষের ভিতরে আছে, সেগুলোর মাধ্যমে সে বেড়ে উঠছে, আবার বাইরের সূর্যের আলোর মাধ্যমে সে বেড়ে উঠছে। আশা করছি উদ্ভিদের অংশটা বুঝতে পারবে। এবার তোমার পাঠ্যপুস্তকের 47 পৃষ্ঠায় চলে যাও। 47 পৃষ্ঠার পাঠ 4 ও 5-এ আছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র এটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর জেএসসি এক্সাম, 3 স্টার দিয়ে দেবে এখানে, খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটি বিষয় বলছি, আমরা তো এখানে অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমাদের বইয়ের যে লাইনগুলো আছে সংজ্ঞা, আমি ক্লাসে এভাবে পড়াই তোমরা জানো, সংজ্ঞাগুলো লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়বে। গাইডে অতিরিক্ত সৃজনশীলগুলো আছে সেগুলো পড়বে। আচ্ছা, প্রথমেই পার্ট 4 ও 5-এ আছে স্নায়ুতন্ত্র। এটাকে তোমরা আজকের পাঠের মধ্যে দেখো, প্রথমে 1 নম্বরটা আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, সমন্বয় ও নিঃসরণ বলতে কি বুঝো। এবার আসো 2 নম্বর অংশে, যেটা আজকে তোমাদের আলোচ্য বিষয়, স্নায়ুকোষ বা নিউরন কাকে বলে। স্নায়ুকোষ বা নিউরন কাকে বলে, এখন আসছি এই বিষয়ে। স্নায়ুকোষ বা নিউরন এটা প্রাণীর অংশ, তোমার আমার সকলের মস্তিষ্কের গঠনের মূল অংশ, যার নাম স্নায়ুকোষ বা নিউরন। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, বোর্ডে আঁকা আছে, তোমাদের পাঠ্যপুস্তক খোলো, এখানে এই চিত্রটা আঁকা শিখবে, এই চিত্রটা অবশ্যই আঁকা শিখবে। আর গত ক্লাসে আমি একটা পয়েন্ট বলেছি, আজও রিপিট করছি, কোনো প্রশ্নের উত্তরের সাথে যদি চিত্র বইতে থাকে, প্রশ্নে না চেলেও অবশ্যই তোমাকে চিহ্নিত চিত্র খাতায় অঙ্কন করতে হবে। আমি আবারও কথাটা রিপিট করছি, তোমার সৃজনশীলে গ বা ঘ নাম্বারে কোনো প্রক্রিয়ার বর্ণনা, কোনো পরীক্ষণ চাইলে ওই পরীক্ষণটা লেখার পর বইয়ে যদি চিত্র থাকে, অবশ্যই চিত্রটা, যদি 3 থাকে গ নাম্বারে
তুমি যদি চিত্র না অঙ্কন করো 2 পাবে, চিত্র অঙ্কন না করার জন্য 1 নম্বর মাইনাস যাবে। আমি একটা কথা বারবার বলি, বোর্ড পরীক্ষার এক্সামে 79 কখনো 80 করবে না, যেটা স্কুলে আমরা সুবিধা দিই। 79 80 করবে না, 1 নম্বরের জন্য গোল্ডেন বাই প্লাস মিস হয়ে যাবে। তোমরা কি চাও চিত্র না এঁকে না শিখে না দিয়ে 1 নম্বর মাইনাস যাক? অবশ্যই না। যে যে চিত্র আছে বইতে সবগুলোই যথাসম্ভব আঁকার চেষ্টা, প্রথমে দেখে দেখে আঁকবে, তারপর না দেখে করবে, ভুল ভ্রান্তিগুলো শিওর করবে। আচ্ছা দেখো, এখানে নিউরনের চিত্রটা বোঝো। এখানে এখানে এই যে একটা নিউরন স্নায়ুকোষ, একটা মস্তিষ্কে, প্রাণীর মস্তিষ্কে অসংখ্য নিউরন থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি নিউরন। একটা কোষ দেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন, 3টি অংশে বিভক্ত। একটা প্রলম্বিত অংশ আছে, অ্যাক্সন মানে প্রলম্বিত অংশ। এখানে একটা কথা বিশ্বাসযোগ্য না, তারপরেও সত্য, সেটা হচ্ছে যে এই যে নিউরনটা দেখছো, দেখলে মনে হচ্ছে অসংখ্য কোষ দিয়ে গঠিত, কিন্তু তোমার বইয়ের লাইনে দেখো নিউরন একটি মাত্র কোষ দিয়ে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন ফর অবজেক্টিভ। অবজেক্টিভে বলতে পারে নিম্নের মানবদেহের নিম্নের কোন অংশটি একটি মাত্র কোষ দিয়ে গঠিত? নিউরন, পরিপাকতন্ত্র, হ্যাঁ, পাকস্থলী, ফুসফুস, এরকম দিতে পারে। উত্তর হবে নিউরন। নিউরনই শুধুমাত্র একটি কোষ দ্বারা গঠিত। তাহলে আজকের পাঠের স্নায়ুকোষ বা নিউরন কাকে বলে আমরা বুঝতে পেরেছি, যার মাধ্যমে মানুষের মস্তিষ্কে সংবাদ প্রবাহিত হয় বা বুঝতে পারে মানুষের শরীরের বা অন্য কোনো প্রাণীর শরীরের যাবতীয় ঘটনাসমূহ মস্তিষ্ক যার মাধ্যমে জানান দেয় বা পরিবহন করে, তার নাম কি? নিউরন। এখানে দেখো কোষ দেহ, এটা একটা কোষ দেহ। কোষ তোমরা পড়েছো 6-7-এ, একই রকম। এখানে একটা নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। পার্থক্য কোথায়? এখানে আছে ডেনড্রাইট, এই যে ডেনড্রাইট, এগুলো এক একটা ডেনড্রাইট, আর একটা একটা করে অংশ, এগুলোকে বলা হয় ডেনড্রন। সিঙ্গুলার, প্লুরাল, একবচন বহুবচন। ডেনড্রাইট এটা নিউক্লিয়াস, মাঝখানে এটা কোষের মাঝখানে থাকে, আর সাইটোপ্লাজম। কোষ দেহ আশা করি বুঝতে পেরেছো, বইয়ের চিত্রটা দেখবে এবং শিখবে। এরপর নিচের অংশটা অ্যাকশন, দ্যাট মিনস প্রলম্বিত অংশ। অ্যাকশনে দেখো 3টা কালো অংশ আছে, আর এখানে একটু স্পাইক, তন্তুর মতো অংশ আছে, অনেকটা ভাইরাসের মতো, তাই না? আচ্ছা, এটা আঁকা শিখবে। চিহ্নিত চিত্র অঙ্কন, এমনকি খ নাম্বারে, সৃজনশীলের খ নাম্বারেও আসতে পারে, একটি নিউরন বা স্নায়ুকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। নিউরন, স্নায়ুকোষ দুইটাই, একটা বাংলা একটা ইংলিশ। পরীক্ষার প্রশ্নে দুটোই দিতে পারে, অথবা যে কোনো একটা। তুমি আবার নিউরন শিখে গেলা, দেখলে যে আবার স্নায়ুকোষ মনে নেই, এটা যেন না হয়। যতগুলো শব্দ আছে বাংলা প্লাস ইংলিশ বা দিয়ে দুটোই শিখবে। আচ্ছা, নিউরন বুঝতে পেরেছো আশা করি, বাসায় আঁকবে। এবার দেখো এই নিউরনটার কাজ কি। আমি একটা পয়েন্ট বলেছি, নিউরন একটা কোষ। দুটো জিনিস মনে রাখবে এখানে, দিস ইজ দ্য পয়েন্ট। নিউরন একটি মাত্র কোষ দিয়ে গঠিত, পুরাটাই একটা কোষ, আলাদা আলাদা কোনো কোষ নাই, একটাই কোষ। আর 2 নাম্বার পয়েন্ট, এই নিউরন এক একটা মস্তিষ্কে কতগুলো থাকে? অসংখ্য, লক্ষ কোটি থাকে। আমি আবারও বলছি, একটা নিউরন একটা মাত্র কোষ দিয়ে গঠিত, এবং মস্তিষ্কে এই এক একটা কোষধারী নিউরন অসংখ্য বিদ্যমান। এখন আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। দেখো, নেক্সট পয়েন্টে আজকের পাঠ থেকে শিক্ষণীয় বিষয়বস্তু 3 নম্বরটা তোমাদের অলরেডি আমি 1, 2 বলে দিয়েছি। এবার 3 নম্বরে আসবো, যেটা আমি নেক্সটে চিত্র অঙ্কন করেছি। স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহন প্রক্রিয়া বর্ণনা করো। সৃজনশীলের আকারে এরকম প্রক্রিয়া বর্ণনা করতে বলবে, তুমি কি করবে? আমি যে পয়েন্টটা বলেছি, বর্ণনা করবে, প্লাস চিত্র কথাটা না থাকলেও তোমার বইয়ে চিত্র আছে, অবশ্যই তুমি চিত্র অঙ্কন করবে। চিত্রের ক্ষেত্রে 3টা পয়েন্ট বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? আবারও রিপিট করছি। সঠিকভাবে চিত্র অঙ্কন, চিহ্নিতকরণ এবং নিচে চিত্রের টাইটেল। সঠিকভাবে চিত্র অঙ্কন, চিহ্নিতকরণ এবং নিচে চিত্রের নাম। প্রত্যেকটা চিত্রের দেখো নাম আছে, তোমার চিত্র কি বিষয়ের সেটা অবশ্যই এক্সামিনারকে উল্লেখ করতে হবে। চিহ্নিত ছাড়া চিত্র এঁকেও 0 পাবে, চিত্র এঁকেও 0 হবে, চিহ্নিত অবশ্যই করতে হবে। আচ্ছা, নেক্সটে আসো। তাহলে 3 নম্বর কি? স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহন প্রক্রিয়া বর্ণনা করো। এই যে একটা মস্তিষ্কে অসংখ্য নিউরন বা স্নায়ুকোষ থাকে। এই অসংখ্য, আমি 2টো এঁকেছি, বইতে আরও আছে, ওটা শিখবে। অসংখ্য নিউরন, এই অংশটা কি?
ডেনড্রাইট। তাহলে এই একটা ডেনড্রাইট, এই যে দেখতে পেরেছো, এই যে একটা ডেনড্রাইট, এই আরেকটা নিউরন, অসংখ্য আছে, একটা নিউরনের ডেনড্রাইট আরেকটা নিউরনের সাথে যুক্ত হয়েছে। এই যে একটা ডেনড্রাইট আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়ে এই যে পাশাপাশি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাশাপাশি যুক্ত হয়েছে। দ্যাট মিন্স এইরকম। এই যে দেখতে পেয়েছো? আমি আবারও আলাদাভাবে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে যাতে বুঝতে পারো। এই যে এই অংশটা, একটা নিউরনের ডেনড্রাইট আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়ে, দ্যাট ইজ কল্ড সিন্যাপস। সিন্যাপস, হোয়াট ইজ সিন্যাপস? বইতে সংজ্ঞা আছে, একটা নিউরনের ডেনড্রাইট আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়ে সিন্যাপস গঠন করে। এই সংযোগস্থলকে কি বলা হয়? সিন্যাপস। সিন্যাপস বানান বই থেকে দেখবে এবং বারবার লিখবে। অনেকে পরীক্ষার খাতায় জফলাটা আবার দেয় না, জফলা দিতে হবে। সিন্যাপস, সিন্যাপস 3 স্টার দাও বইতে, ওটা খুবই ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা পড়বে। আচ্ছা, এখানে স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহনের প্রবাহ চিত্র। সিন্যাপস বুঝলাম, একটা শরীরে, একটা প্রাণীর শরীরে যা ঘটে মস্তিষ্ক সেটা বুঝিয়ে দেয় কিসের মাধ্যমে? স্নায়ুকোষের মাধ্যমে। এই স্নায়ুকোষের সিন্যাপসি একটার সাথে আরেকটা যোগ থাকে, একটার সাথে আরেকটা যোগ থাকে। কারেন্টের তার, বিদ্যুতের তার যেমন পিলার থেকে বাড়িতে যুক্ত থাকে, বাড়ির থেকে কি একদম লাইট ফ্যানের সাথে যুক্ত থাকে, তার তখনই তো সুইচটা অন করলে লাইট ফ্যানগুলো জ্বলে। ঠিক তেমনি একটা নিউরন উদ্দীপনা নিয়ে সিন্যাপসের মাধ্যমে, সংযোগস্থলের মাধ্যমে আরেকটা নিউরনে দেয়। একেবারে খুবই, তোমরা ভাবছো যে এত ঘটনা, আমার শরীরে কিছু একটা আঘাত লাগলে তো আমি চট করে বুঝতে পারি। এত ঘটনা বুঝতে তো সময় লাগার কথা, আমি চট করে বুঝতে পারি কি করে? এই যে কানেকশনটা একেবারে বিদ্যুতের তারের মতো, সুইচ দিলে যেমন সাথে সাথে ফ্যান জ্বলে, সুইচটা দেওয়ার কতক্ষণ পরে ফ্যান চলে, লাইট চলে? ঠিক 0.1 মিলি সেকেন্ডের মধ্যে। এই ঘটনাটাও তাই, ঠিক 0.1 মিলি সেকেন্ডের মধ্যেই তোমার শরীরে কি ঘটছে, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের সিন্যাপসের সংযোগের মাধ্যমে খবরটা চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহনের এইটা একটা চিত্র। কি হলো? মস্তিষ্কে একটা নিউরন, একটাই কোষ, এরকম অসংখ্য থাকে, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যোগ থাকে কিসের মাধ্যমে? এই যে ডেনড্রাইটের মাধ্যমে। এই যে যোগটা, এই সংযোগটাকে কি বলে? সিন্যাপস। এই সিন্যাপসের মাধ্যমে একটা নিউরন যে খবরটা নিল সেটা আরেকটা নিউরনে চলে যায় 0.1 মিলি সেকেন্ডের মধ্যে। এটা বইতে তোমাদের দেয়া নেই, আমি বলছি। বিদ্যুতের তার যেমন সুইচ দিলে সাথে সাথে চলে, ঠিক তেমনি একেবারে খুব দ্রুত চলে যায়। তাহলে আজকের বিষয়বস্তুর 3 নম্বরটা আমরা বুঝতে পারলাম, স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহন প্রক্রিয়া চিত্রসহ। তাহলে এই দুটো সুন্দরভাবে চিত্র এঁকে বর্ণনা করে পড়বে বই থেকে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আজকের পাঠের 4 নম্বর বিষয়টা, মানবদেহের প্রতিবর্ত চক্র। এটি আরেকটি আরও বেশি ইন্টারেস্টিং জিনিস, আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি মজাদার তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে সর্বশেষ বিষয়টা আমি তোমাদের বলে দিই, মানবদেহের প্রতিবর্ত চক্র। এতক্ষণ আমরা নিউরনের গঠন, উদ্দীপনা বহনের ব্যাপারটি বুঝলাম। এখন ঘটনা, বাস্তব ঘটনায় আসো। তোমার শরীরে অনেক কিছু আঘাতপ্রাপ্ত হয়, অনেক কিছু অনুভূতি, সুই ফোটে, খালি পায়ে খেলতে গিয়ে কাটা ফোটে। এটা কি করে বুঝতে পারো? এতক্ষণ বুঝতে পারলে, মস্তিষ্কের নিউরন বুঝিয়ে দেয়। তা এখন এই যে ঘটনাটা, মানবদেহের প্রতিবর্ত চক্র, শরীরের যেখানেই তুমি টাচ লাগো, আঘাত লাগুক, তুমি বুঝতে পারো। এইখানের বিষয়টা হচ্ছে শরীরের কোন অঙ্গে, মানে হাতে না পায়ে না মাথায় না গলায়, কোথায় কোন অঙ্গে ঘটছে ওইটাই এখানে জানান দেয় এই ঘটনা, প্রতিবর্ত চক্র। এখানে তোমার বইতে চিত্রে দেখো কিসের মাধ্যমে বোঝাচ্ছে? একটা মশার কামড়ের মাধ্যমে। আর নিচে চিত্রে কি আছে? পেশি, ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মানে কি বাবা? ঐচ্ছিক পেশি মানে হচ্ছে ইচ্ছাকৃত, যেটা আমরা নাড়াতে পারি। মাথা নাড়াতে পারি, কান কি আমরা নাড়াতে পারি? অন্য প্রাণীরা কান নাড়াতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে তারটা ঐচ্ছিক পেশি।
মাঝখানের অংশগুলো, মধ্য অংশগুলো ঐচ্ছিক না। আমরা পেট বুক নড়াতে পারি না, আমরা শুধু হাত পা। মানুষের ক্ষেত্রে, তোমার আমার ক্ষেত্রে ঐচ্ছিক পেশি কোনটা? হাত এবং পা। আচ্ছা দেখো, এখানে ঐচ্ছিক পেশি একটা চিত্র দিয়েছে, এখানে ত্বক। এই বিষয়বস্তুটা কি বলেছিলাম? কোন অঙ্গে ঘটছে? তাহলে ত্বক দিয়েছে, একটা ত্বকের মধ্যে মশা কামড় দিচ্ছে, হাতে না পায়। গ্রাহক, সে নিচ্ছে, ত্বকটা নিচ্ছে। এখানে বিষয়বস্তুটা হচ্ছে মস্তিষ্কের গঠন, তোমরা পড়েছো। এখানে অনুভূতিবাহী স্নায়ু, এখানে দুটো স্নায়ু কিন্তু কাজ করছে, একটা পেশি আর একটা ত্বক। মানে কোন অঙ্গে কোথায় কামড় দিচ্ছে। আচ্ছা, অনুভূতিবাহী স্নায়ুটা মস্তিষ্কের ভিতরের সাথে সংযোগ থাকে। গ্রে ম্যাটার, যেটা মগজের অংশ, সাদা। মগজই তো সব কিছু ধারক। তাহলে মগজের মধ্যে অনুভূতিটা যাচ্ছে, তারপর মস্তিষ্ক বুঝতে পারছে কোন অঙ্গে, তারপর সেটাকে মেরুরজ্জু বলে, মধ্য মস্তিষ্ক। যেটা মেরুরজ্জু আবার কোনটা? তোমার মস্তিষ্কের গঠনে বলেছো মেরুরজ্জু হচ্ছে মেরুদণ্ডের সাথে মস্তিষ্কের যেটা সংযোগটা। আচ্ছা, কি ঘটনা? মশা ত্বকে কামড়াচ্ছে, পেশি রেডি বোঝার জন্য। মশা ত্বকে কামড়াচ্ছে, হাতে হোক পায়ে হোক। অনুভূতিবাহী স্নায়ু যেটা গেছে, দুটো স্নায়ু কিন্তু খেয়াল করবে, এই একটা আবার এই একটা, দুইটা স্নায়ু। একটা উপরে যাচ্ছে অনুভূতি, আচ্ছা মধ্য মস্তিষ্কে গেল, মগজে, তারপর মেরুরজ্জুর মাধ্যমে বুঝতে পারলো। তারপর আজ্ঞাবাহী স্নায়ু। আজ্ঞা মানে কি? জানা, বোঝা, আজ্ঞা হওয়া, বাংলায় পড়েছো তোমরা। তাহলে আজ্ঞা হলো যে হ্যাঁ কোন অঙ্গে, তারপর পেশিকে জানান দিচ্ছে এই স্নায়ুর মাধ্যমে। আমি আবার বলছি, ত্বকে কোনো পোকা বা মশা কামড়ালে অনুভূতি বা স্নায়ু মানে মস্তিষ্কে যায়, মস্তিষ্ক জানান দেয় কোন অঙ্গে, তারপর আজ্ঞা হওয়ার পরে আরেকটা স্নায়ু পেশিকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ হাতে না পায়ে কামড়াচ্ছে। খুব ইন্টারেস্টিং না? খুবই ইন্টারেস্টিং। এটা আশা করি পড়বে এবং চিত্র সহকারে আঁকবে। আমি আবারও বলছি, যে প্রশ্নের উত্তরের সাথে চিহ্নিত চিত্র আছে অবশ্যই আঁকবে। এখন তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। সবাই বাড়ির কাজটা আজকে লিখে নাও। আজকের বাড়ির কাজ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আজকে তোমাদের বাড়ির কাজ। মানুষের মস্তিষ্কের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে এর গঠন বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পঞ্চম অধ্যায় থেকে এই ছিল আলোচনা। বাসায় পড়বে, চিত্র বেশি করে আঁকবে, ভুল ভ্রান্তিগুলো সংশোধন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খোদা হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো।